আজকের যে বিষয়গুলোর আলোচনা করতে চাই তার প্রথম হলো যে প্রফেসর ইউনূস কি দেশবাসীকে বিশেষ কোনো চমক দিতে যাচ্ছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, এবার ভাঙা শামুকে পা কাটতে পারে বিএনপি, অর্থাৎ বড় রকম ধাক্কা খেতে পারে। তিন, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তার মিডিয়া ব্যবহার করে বিএনপি জামাতের মধ্যে ভয়াবহ একটা গোলযোগ সৃষ্টি করে কি ফায়দা নিতে চাইছে এবং আগামী নির্বাচনে কে সংসদে বসতে পারে, মানে কে বিজয়ী হয়ে সরকারে বসতে পারে, কে বসতে পারে বিরোধী দলে, তার সম্ভাব্য কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করছে। প্রথম যে বিষয়টি আসে সেটি হলো বাংলাদেশের গণমাধ্যমগুলো, আমরা জানি অধিকাংশ পত্রিকার মালিক আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আর পরবর্তী কাতারে আমরা বিএনপিকে খুঁজে পাবো। টেলিভিশনের ক্ষেত্রে অধিকাংশ টেলিভিশনগুলোর মালিকই আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ চলে যাবার পর এই টেলিভিশনগুলো খুব ভালো হয়ে গেছে বিষয়টা আমরা অনেকে মনে করছি, তাই আসলে তা না। টেলিভিশনগুলোকে একটা নীরবতার মধ্যে আমরা দেখছি, বাট তারা একটা বিশেষ ইঙ্গিত বা সিগন্যালের অপেক্ষায় আছে। প্রতিদিন প্রথম আলো, যুগান্তর, সমকাল সহ আরো যে পত্রিকাগুলো আছে টেলিভিশনের মধ্যে, যমুনা, সময়, এরকম উল্লেখযোগ্য জনপ্রিয় টেলিভিশনগুলো যে আছে, তারা যে টকশো করছে বা বিশেষ কলাম করছে বা বিশেষ প্রতিবেদনগুলো লিখছে, দেখবেন খুব ইন্টেনশন থেকে পড়লে বুঝবেন যে বিশেষ একটি ইঙ্গিত তারা প্রচার করছে। বিএনপি এবং জামাত ২০ বছরের একসাথে সংসার করা একটি রাজনৈতিক দল, বাকজোট, এবং আমরা ৫ তারিখের পর এই দুটো দলকে আমরা পক্ষে বিপক্ষে দেখছি, কিন্তু ভেতরে তাদের মধ্যে এখনো একটা শক্ত বাঁধন আছে, এটা মানে না মানে। যদি বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ প্রবেশ করে, দেখবেন এই দুটো দল আবারও সব ভেদাভেদ ভুলে একসাথে লড়াই করবে। তো এই লড়াইটা যেন করতে না পারে এবং এই ফাটলটা যেন আরো স্ট্রংলি বা একটা মজবুত ফাটল তৈরি হয়, সেটার জন্য কাজ করছে আমাদের গণমাধ্যম। গণমাধ্যমগুলো এখন প্রচার করছে বিএনপি ক্ষমতায় বসবে আর বিরোধী দলে বসতে পারে আওয়ামী লীগ, অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ। এবং এই আওয়ামী লীগকে বিরোধী দলে বসানোর জন্য একটা বড় কাজ চলছে জাতীয় পার্টিকে নিয়ে। জাতীয় পার্টিকে নির্বাচনে রেখে ৩০০ আসনে প্রার্থী দিয়ে আওয়ামী লীগের প্রার্থীগুলোকে জাতীয় পার্টি বানিয়ে নির্বাচন করাতে চায় আওয়ামী লীগ। যদি তারা এই নির্বাচনে কোনোভাবে যোগ দিতে না পারে, অর্থাৎ কোনোভাবেই আওয়ামী লীগ যদি তার নিষেধাজ্ঞা তুলে নিয়ে এই নির্বাচনে ফেস করতে না পারে, তারা জাতীয় পার্টির ঘাড়ে সওয়ার হবে, এটা মোটামুটি নিশ্চিত। বিএনপির দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ মনে করছে যে তারা বিরোধী চেয়ারে জামাতকে চায়, আরেকটা গ্রুপ মনে করছে যারা ইসলাম বিরোধী বা কট্টর জামাত বিরোধী গ্রুপ বা যাদের শেকড়টা ভারতে, যেসব বিএনপি নেতাদের, তারা চাইছে বিরোধী চেয়ারে বসুন জাতীয় পার্টি তথা আওয়ামী লীগ। তো এই পলিসিতে বিএনপির মধ্যেও দুটো গ্রুপ কাজ করছে। বিএনপির দু গ্রুপের সাথে কথা বলে যে তথ্য পেয়েছি, এক গ্রুপ বলছে তারা বিরোধী চেয়ারে জামাতকে চায়, এক গ্রুপ বলছে তারা জাতীয় পার্টিকে চায়, তারা জামাতকে কোনোভাবেই চায় না। আর জামাত কি চায়? জামাত আসলে বিরোধী চেয়ারে বসতে চায় না, তারা চায় সরকারে বসতে। জামাত 4টি বিশ্ববিদ্যালয় বিজয়ের পর আত্মবিশ্বাস এত বেড়েছে যে তারা আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে। আর সেই স্বপ্নের পথে যে বাধাগুলো রয়েছে, সেই বাধাগুলোকে তারা টপকাতে একটার পর একটা পরিকল্পনা গ্রহণ করছে। কিন্তু বিএনপি যে পরিকল্পনাগুলো নিচ্ছে, এই পরিকল্পনাগুলো ভোট কাস্টের জন্য বা ভোট টেনে আনার জন্য কার্যকরী নয়। কিরকম? 54 বছর ধরে আওয়ামী লীগ বিএনপি যে রাজনীতিটা করেছে, সেখানে প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ আর বিএনপি। জাতীয় পার্টি এবং জামাত ছিল দুধ ভাত, এই দল কখনো একে ডাকছে, এই দল কখনো ওকে ছেড়েছে, মানে কখনো আওয়ামী লীগ জাতীয় পার্টিকে টেনেছে, কখনো বিএনপি জামাতকে টেনেছে, এইভাবে দুধ ভাত হিসেবে। কিন্তু এই দুধ ভাত আজকে প্রধান প্রতিপক্ষ হয়ে গেছে। এখন খেলাটা চলছে কি? এখন যে খেলাটা তৈরি হয়েছে সেটা হলো বিএনপি বিরোধী চেয়ারে আসলে কাকে চাইছে এবং যে গ্রুপটা চাইছে সেই গ্রুপটা কতটা স্ট্রং। তো আপাতত মনে হচ্ছে বিএনপি জাতীয় পার্টিকে বিরোধী দলে চাইছে, যদিও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ এখনো অনিশ্চিত। আর জামাত এই বিষয়টি বুঝতে পেরে
তারা নানান রকম পরিকল্পনা নিয়ে এসছে, এর মধ্যে গণভোট একটি। আগামীকাল জামাতের ঢাকা চলো কর্মসূচি, এবং এই ঢাকা চলো কর্মসূচি দিয়ে জামাত তার শক্তি, পাওয়ার দেশবাসীকে দেখাতে চায়, সরকারকে দেখাতে চায়, বিএনপিকে দেখাতে চায়। 13 তারিখ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন। আজ রাতে, মানে যে রাত গেল, ভোর 5:45 শাহজাদপুর মেরুল বাড্ডায় দুটো বাসে আগুন দেয়া হয়েছে। এই দুটো বাসে যে আগুন কারা দিয়েছে এটা পুলিশ নিশ্চিত নয়, তবে ফায়ার ব্রিগেড আগুন নিভিয়েছে, এবং এই লক্ষণ মনে হয় রাজনৈতিক কোনো দল এই আগুন দিয়ে থাকতে পারে। তবে পুলিশের কিছু সূত্র বলছে এই আগুনগুলো আওয়ামী লীগের নেতা কর্মীরা দিয়ে থাকতে পারে, কারণ 13 তারিখ তাদের লকডাউন কর্মসূচির এটা একটা প্রস্তুতি বা একটা মহড়া হতে পারে। প্রশ্ন হলো, দুটো বাসে আজকে যদি আগুন দিতে পারে, কালকে কয়টা দিতে পারে? এবং ঢাকার বেশ কয়েকটি থানাতে রেড অ্যালার্টও দেয়া হয়েছে এমন তথ্য এসছে, বাট এটা অফিসিয়ালি পুলিশ বলছে না। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি জামাত একাট্টা হয়ে মাঠে নামবে, এই তথ্য পাওয়া গেছে দুই দলের পক্ষ থেকে। কিন্তু আওয়ামী লীগ মাঠে নামার যে প্রস্তুতিগুলো তৈরি করে দিচ্ছে আজকের ফ্যাসিজম বিরোধী রাজনৈতিক দল, সেটা কি তারা বন্ধ করছে? আওয়ামী লীগ এই সাহসটা পাচ্ছে কেন? জামাত এবং বিএনপির ভুলের জন্য। এটা কি তারা, এই ভুলটাকে তারা কি শুধরে নিচ্ছে না? ধরেন কয়েকটা বিষয় উল্লেখ করি। আজকে সরকারের বেঁধে দিয়ে আলটিমেটামের শেষ দিন সোমবার। এখন দুটো রাজনৈতিক দল বা সব রাজনৈতিক দলকে, দলের কোর্টে ইউনূস যে বলটা ছেড়ে দিয়েছিল যে আপনারা সিদ্ধান্ত করেন গণভোট কবে হবে। জামাত এই বিষয়ে বিএনপিকে ফোন দিয়েছিল, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন, বিএনপি সাড়া দেয়নি। অর্থাৎ বিএনপি এই বলটাকে আবার সরকারের কোর্টে ছেড়ে দিয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কবে। কেন ইউনূস বড় রকম বিপদে আছে, এই বিষয়টা আগে একটু খেয়াল করেন। সাম্প্রতিক প্রফেসর ইউনূস তার সকল উপদেষ্টাদের নিয়ে একটা মিটিং করেছে। কয়েকটি গণমাধ্যমে দেখলাম সেই মিটিংয়ে অধিকাংশ উপদেষ্টারাই বিএনপির মতামত ব্যক্ত করেছে, অর্থাৎ গণভোট নির্বাচনের দিনই চাইছেন, অথবা গণভোট বাতিল করলে আরো ভালো। ইউনূস সরকার সেই সময়টা নীরব ছিলেন, উপদেষ্টাদের মতামত নিয়েছেন কিন্তু কোনো মন্তব্য করেনি। এবং অধিকাংশ উপদেষ্টারা বিএনপির থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন, অর্থাৎ নতুন যে সরকার গঠন হবে এই উপদেষ্টাদেরকে কোনো না কোনো জায়গায় রাখা হবে গুরুত্বপূর্ণ পদে, এই আশ্বাসে উপদেষ্টারা বিএনপির হয়ে কাজ করছে। এটি বলছে কে? আমাদের গণমাধ্যম কর্মীরা, কিছু কিছু গণমাধ্যমে এসে, এবং জামাতও এরকম অভিযোগ তুলেছে বিএনপি এবং উপদেষ্টাদের বিরুদ্ধে, যদিও এই ব্যাপারে বিএনপি কোনো মন্তব্য করেনি। ইউনূস আসলে সেই বৈঠকে চুপ ছিলেন কেন? ইউনূস তার কোনো বক্তব্য তুলে ধরেননি কেন? দেখেন, যদি বাকি উপদেষ্টারা বিএনপির কোনো গ্রিন সিগন্যাল পেয়ে থাকে বা এক্সিট রুট বিএনপির কাছ থেকে পেয়ে থাকে, সেই চুক্তিতে তারা বিএনপির পক্ষে অবস্থান নেয়। কিন্তু দিন শেষে ফেসে যাবেন কে? প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস যদি বাঁচতে চান, তার জন্য একটি পথ খোলা, জুলাই সনদ বাস্তবায়ন। খেয়াল করবেন, একটু বুঝে নিয়ে বিষয়টা। বর্তমানে অর্থাৎ 26-এ যে নির্বাচন হবে এটি সাংবিধানিকভাবে অবৈধ, কারণ সংবিধান বলছে এই নির্বাচনটি হবে 29-এ, অর্থাৎ হাসিনার পূর্ণ 5 বছর পর। কোনোভাবেই 26-এর নির্বাচন সংবিধান সিদ্ধ নয়। আবার গণভোটের প্রশ্নে বা জুলাই সনদের প্রশ্নে বিএনপি সাংবিধানিক বিষয়গুলো টেনে আছে, যেটা সংবিধান সিদ্ধ নয়, এটা না। তাহলে আসছে নির্বাচন, 26-এর ফেব্রুয়ারি নির্বাচন কি সংবিধান সিদ্ধ? এই উত্তরটা আবার বিএনপি দিচ্ছে না। তার মানে এখানে একটা বড় রকম ফাঁকি আছে। প্রফেসর ইউনূস কেন গণভোটটা করতে চান? তার বক্তব্যটা হলো এরকম যে প্রফেসর ইউনূস জুলাই সনদ স্বাক্ষর করে সেটিকে একটি আদেশ জারি করবেন, অধ্যাদেশের রূপ দেবে। এরপর এই আদেশটি বাস্তবায়নে, তিনি যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ করেছেন, এটিকে জাতির কাছে গণভোটে পাঠাবেন, হ্যাঁ অর নো। তো হা জয়যুক্ত হলে প্রফেসর ইউনূস যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এই প্রত্যেকটা গণভোটের কারণে বৈধ হয়ে যাবে। আর যদি এই গণভোটটি না করেন তিনি,
বা জুলাই সনদ বাস্তবায়নে তিনি যদি আদেশ জারি না করেন, প্রফেসর ইউনূস সরকারের সকল কর্মকাণ্ড অবৈধ হয়ে যাবে। এখন প্রফেসর ইউনূস যদি মনে করেন যে না, আমি বিএনপির সাথে লিয়াজ করে এই কাজটি করে ফেলি, মানে বিএনপি যা চায় তাই করি, তাহলে বিএনপি সারা জীবন প্রফেসর ইউনূসকে আটকে রাখতে পারবে, জুজুর ভয় দেখাতে পারবে। যে কোনো সময় বিএনপি ইউনূসকে গ্রেফতার করে বলবে যে আপনি এই কাজগুলো অবৈধ করেছেন। তাহলে ইউনূসকে কি করতে হবে? কোনো দলের কাছে হাতটা শিকুলে না বেঁধে বা জুজুর ভয়টা ঘাড়ে না চাপিয়ে তিনি যদি গণভোটটা করে ফেলেন, তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন এই বিপদ থেকে। তাকে আর কেউ আটকাতে পারবে না। কোনো দল, আদালত, সংবিধান মানে লঙ্ঘনের কোনো অভিযোগ তার বিরুদ্ধে আসবে না। তাই বিশেষ সূত্রগুলো বলছে প্রফেসর ইউনূস গণভোট চাইছেন এবং আগেই চাইছেন। বাট তিনি কি তার উপদেষ্টা বা বিএনপির চাপ উপেক্ষা করে আগে দিতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে একটা মতবিরোধ আছে। প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠজনরা বলছেন তিনি আগে দেওয়ার সম্ভাবনা আছে। আমি কনফার্ম এই তথ্যটা বলছি না, অনেকে কোট করবেন না আমাকে, তার একটা সূত্র বলছি। কারণ প্রফেসর ইউনূস তার নিজের রক্ষার জন্যই জুলাই সনদ বাস্তবায়ন, এটা একটু বুঝে নেন, জুলাই সনদ কি এবং আইনি ভিত্তি কি, অধ্যাদেশ কি এবং গণভোট কি, এটা সংক্ষিপ্ত 1 মিনিটে বলি। জুলাই সনদ যে বিষয়গুলো তৈরি হলো রাজনৈতিক দলদের সাথে একটা ঐক্যমত কমিশনের মাধ্যমে, আলাপচারিতার মাধ্যমে, এটাকে বৈধতা দেওয়ার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল সাইন দিল এবং এটাকে রাষ্ট্রের প্রধান নির্বাহী যখন সাইন করবে, এটা আদেশ হয়ে যাবে। এই আদেশটি পরিপূর্ণ বৈধ হবে না ততক্ষণ যতক্ষণ এটা গণভোটে না যাবে। অর্থাৎ এই আদেশটিকে ইউনূসের সিগনেচারের পর এটিকে পাঠানো হবে দেশবাসীর কাছে, তারা ভোট দিয়ে এটাকে আইন করে ফেলবে। এরপর এটাকে নাড়ানোর ক্ষমতা কারো থাকবে না। তো সেই ক্ষেত্রে ইউনূস এই কাজটিকে বাস্তবায়ন করে যেতে পারেন বলে একটি গ্রুপের মতামত। গেল একটা ব্যাপার। জামাত এখন এই গণভোটের পক্ষে লড়াই চালাচ্ছে, বিএনপি গণভোটের বিপক্ষে, মানে বিপক্ষে মানে নির্বাচনের আগে নয় পরে, এক গ্রুপ নির্বাচনের আগে, এক গ্রুপ নির্বাচনের পরে। এটা হয়তো আজকালকের মধ্যেই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসবে। এই চমকটা ইউনূসের পক্ষ থেকে যে কোনো সময় আসবে, গণভোট আগে নাকি নির্বাচনের দিন। শেষ চমকটা আসলে কি হবে সেটা তো আমি বললাম যে ইউনূস নির্বাচনের আগে চাইছেন গণভোট হোক, এটা ইউনূসের কাছাকাছি লোকরা বলছেন। কিন্তু বিএনপির চাপ এবং বিএনপির সমর্থিত আজকের যে উপদেষ্টারা রয়েছেন তাদের চাপ উপেক্ষা করে ইউনূস কি এটা করবেন কিনা, কিন্তু ইউনূস তার নিজের রক্ষার জন্য হয়তো এটা করে যেতে পারে। 2 নম্বর বিষয়, বিএনপির সামনে বড় রকম বাধা সৃষ্টি করছে জামাত। জামাত বলা যায় যে 5 তারিখের পর থেকেই মোটামুটি তারা তাদের প্রার্থীদের একটা সিগন্যাল দিয়ে মাঠে নামিয়েছে। আর আওয়ামী লীগ কদিন আগেই তাদের মনোনয়ন চূড়ান্ত করেছে। ইতিমধ্যে এই 2 দল একটা প্রতিযোগিতায় নেমেছে, ভোট কার পক্ষে যাবে, কে সংসদে বসবে এই ইস্যুতে। জামায়াত এমন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যে পরিকল্পনাগুলো পূর্বের 54 বছরের ভাবধারাকে, পুরনো বন্দোবস্তকে চ্যালেঞ্জ জানিয়ে একটা নতুন আদলে, অর্থাৎ তরুণদের ভোট কাস্টে জামাত নতুন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। পাশাপাশি বিএনপির মধ্যেও ইয়াং যারা, তারাও একটা চ্যালেঞ্জ হিসেবে এটা নিয়েছে, কিন্তু পুরনো যারা, পূর্বের যারা, তারা সেই স্টাইলেই নির্বাচন ওয়ার্কিংটা চালাচ্ছে। সেই হুন্ডা, সেই গুন্ডা, সেই লোক ভাড়া করা, এই প্রক্রিয়াটা চলছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে যে জরিপগুলো আসছে, সেই জরিপগুলো দেখা যাচ্ছে বিএনপির অনেক হেভিয়েট প্রার্থীরা ভালো করছে না। আমি বেশ কয়েকটি অঞ্চলে কথা বলে দেখছি যে বিএনপির সাবেক অনেক এমপি মন্ত্রীরাও এবার হেরে যেতে পারেন এমন আশঙ্কা তাদের মধ্যে রয়েছে। এর প্রধান কারণ হলো জনগণের পক্ষে কে দাঁড়াচ্ছে, কে বিপক্ষে দাঁড়াচ্ছে। তারেক রহমান একটি কথা বলেছিলেন, এবারের নির্বাচন হবে অতীতের সকল নির্বাচনের চেয়ে সবচেয়ে স্ট্রং প্রতিযোগিতাপূর্ণ, সবচেয়ে চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং শব্দটা তারেক রহমান বলেছেন। তার প্রধান কারণ তিনি বুঝতে পারছেন গত 18 বছর বাংলাদেশে নির্বাচন হয়নি। প্রায় 4 কোটির অধিক যুবকরা, তরুণরা এবার ভোটার হয়েছে, এই 18 বছরে নতুন ভোটার হয়েছে। এরা যেই পক্ষে যাবে সেই পক্ষটা বিজয়ী হবে। তো সেই পক্ষটা কোথায় যেতে পারে তার একটা হালকা টিজার আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে। বাংলাদেশের প্রধান 4টি বিশ্ববিদ্যালয় একেবারে কি বলবো ভূমিধস বিজয় পেয়েছে শিবির। একটি জায়গায় ছাত্র দলের একটি পদ লাভ করেনি, কেবল আমরা চিটাগাংয়ে একটি পদ দেখলাম।
আর সব জায়গায় শিবির বা শিবির সমর্থিত অন্যরা। এটিকে যদি আমি টিজার হিসেবে ধরি, তাহলে তরুণদের ভোটটা জামাতের পক্ষে টানতে পারে, এটা মোটামুটি আভাস পাওয়া যায়। এখন এই বিশ্লেষণটা যদি আমি নিরপেক্ষ করি, এভাবেই বলবো। আমি যদি একটু পক্ষপাতিত্ব করে কথাটা বলতে চাই, তাহলে এভাবে বলবো, যেটা বিএনপি বললে খুশি হয়। এবার বিএনপি জিতবে, বিএনপি বড় দল, আওয়ামী লীগের ভোট পাবে, জাতীয় পার্টির ভোট পাবে, অমুকের ভোট পাবে। ৭১ ইস্যুতে স্বাধীনতার পক্ষের শক্তি সব ভোট বিএনপি পাবে, জামাত মাত্র 10টা ভোটও পাবে, মানে 10টা আসনও পাবে না। এটা হলো যদি আমি কাউকে খুশি করে বলি, যেটা সবাই বলে, এবং এই কথাটা বিএনপি পছন্দ করে। আর এই কথাটা বললে বিএনপি আমার প্রতি আরো আকৃষ্ট হবে, আমাকে ভালোবাসবে, আমাকে চাদর দিয়ে ঢেকে রাখবে। কিন্তু আমি যদি বিএনপিকে আয়না দেখাই, তাহলে আমি বলি, আমি আগেই কথাগুলো বলছি যে যদি আমার কথা ভুল হয় তো ভালো, যদি ভুল না হয়, সঠিক হয়, তাহলে বিএনপি এই কথাগুলোকে একটু মূল্যায়ন করে তাদের সমস্যাগুলোকে দূর করে নেবেন নির্বাচনের আগে। আমরা ডাকসু নির্বাচনে, চাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর নির্বাচনের আগে কিন্তু এই কথাগুলো বলেছিলাম, শোনেনি বিএনপি। নির্বাচনের পরের দিন বিএনপি বুঝতে পেরেছে, অনেকে ফোন করে বলছে যে তোমাদের কথাগুলো আসলে শোনা উচিত ছিল। আমি পার্সোনাল আবিদের সাথে কথা বলে আবিদকে বলেছিলাম, হামিমকে বলেছিলাম, মায়েতকে বলেছিলাম, কিন্তু তারা অনেকে আমাদের কথা রাখেনি, কারণ তারা রাখছে তাদের দলের সিনিয়রদের কথা। এটাই নিয়ম। তারপর ভরাডুবির মুখে পড়েছে ছাত্রদল। জামাত যে ক্যাম্পেইন গুলো করবে, বিএনপি যে ক্যাম্পেইন করবে, দেখবেন পরিবর্তন। জামাতের প্রত্যেকটা কাজের মধ্যে তার নতুনত্ব আনার চেষ্টা করছে। বিএনপি সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাচ্ছে। যে লোকগুলোকে টাকা দিয়ে ভাড়া করে আনা যায়, সেই লোকগুলো কখনো কোনো নির্দিষ্ট দলের হয় না। বিএনপির প্রতিটা কমিটি, ইউনিয়ন থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো আছে, এরা প্রত্যেকের টাকার অপেক্ষায় থাকে। টাকা দিলে কাজ করবে। জামাতের কোনো ব্যক্তি টাকার জন্য কাজ করে না। তারা মনে করে এটা করলে তারা জান্নাতে যাবে, এটা করলে তারা বেহেশতে যাবে, এটা করলে তাদের ইসলামের বিজয় হবে, এটাকে ইসলাম হিসেবে তারা নিয়েছে। জামাত এভাবে মনে করে। বিএনপির আপনি দুজন কর্মী নামাতে পারবেন না টাকা না দিলে, মিছিল করাতে পারবেন না টাকা না দিলে। এবং এই ব্যক্তিরাই নেতাদেরকে আসল চিত্র দেখায় না, কখনো দেখায় না। এখন ডিজিটাল যুগে, ফেসবুকের যুগে, টেলিভিশনগুলো সব বিএনপির দখলে চলে যাক, কিচ্ছু যায় আসবে না। সোশ্যাল মিডিয়া কার পক্ষে? 1। 2 নম্বর, মানুষ পরিবর্তন চায়। আপনি যদি মনে করেন যে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে ভোট নিয়ে যাব পূর্বের মতো, এবার সেটি হবে না, লিখে রাখেন, 100 ভাগ কনফার্ম লিখে রাখেন। কাউকে ভয় দেখিয়ে এবার ভোট নিতে পারবেন না। ভোট নিতে গেলে মন জয় করে নিতে হবে। কিভাবে সে মন জয়টা করবেন? আপনি নির্বাচিত হলে কোন ভবনটা বানাবেন, কোন রাস্তাটা বানাবেন, এটা কি আমাদের এমপিদের কাজ? অবশ্যই না। এমপিরা হলো আইন প্রণেতা, পার্লামেন্টে বসে দেশের জন্য আইন তৈরি করবেন। কিন্তু আমাদের এমপিরা ওয়াদা দেন, আমি এই ব্রিজ বানিয়ে দিব, এটা করে দিব, এটা কিন্তু এমপিদের কাজ না। আবার আমাদের এমপিরা, তাদের পেছনে যেসব নেতারা ছোটেন, এরা প্রত্যেকে তাদের এমপি বিজয়ী হলে ঠিকাদারি কাজটা সে পাবে। ইতিমধ্যে বিএনপির প্রায় 200 মতো নিজেরা নিজেদেরকে মেরে ফেলছে গত 15 মাসে। 200-র মতো নির্বাচনের আগে। এই যে এখন নির্বাচনী প্রচারণা শুরু হবে, আর কতজন লোক মারা পড়ে আল্লাহ ভালো জানে, কার মায়ের বুক খালি হবে আল্লাহ ভালো জানে। আমি কর্মীদের একটা কথা বলবো যে ভাই, তুমি তোমার নেতার জন্য তোমার মায়ের বুকটা খালি করো না, কয়টা টাকার জন্য নিজের বুকে গুলিটা খেও না। একটা নতুন বন্দোবস্তে ফিরে আসো। এখন যদি এই 24-এর পর, যদি এই 26-এর নির্বাচনে যদি আমরা দেশটাকে পাল্টাতে না পারি, বাংলাদেশ একটা ভয়াবহ অন্ধকারে চলে যাবে। আমি সবচেয়ে বড় দল বা আগামী দিনে ক্ষমতায় বসতে পারে যে বিএনপি, তাকে বলবো একটা ভিন্ন রাজনীতি আমরা এখন বিএনপির কাছ থেকে দেখতে চাই। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা যদি করতে হয়, সেটা বিএনপি পারবে। বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে হলে বিএনপি কি করতে হবে? বিএনপি যে যাত্রাটা 26-এ করবে, 54 বছরের সকল বন্দোবস্ত ফেলে দিয়ে একটা নতুন বন্দোবস্ত যদি ফিরে আসতে পারে এবং জনগণ যদি সেই বন্দোবস্তটাকে গ্রহণ করে, বিএনপি ক্ষমতায় আসবে নিশ্চিত। কিন্তু যদি বিএনপির নেতারা এটা জনগণের কাছে তুলে ধরতে না পারে, তাহলে জনগণ বিকল্প হিসেবে বেছে নেবে। বিকল্প হিসেবে কে মাঠে থাকবে আপনারা বুঝতে পারছেন। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় ধাক্কাটা হলো জামাত প্রার্থীরা। জামাত প্রার্থীরা যেভাবে কাজ করছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন,
মানুষ তাদেরকে যেভাবে গ্রহণ করছে, এটা বিএনপি কল্পনা করেনি। বিএনপি ঠিক পূর্বের আদলেই এখনো চলছে, সেখান থেকে বিএনপি বেরিয়ে আসতে পারেনি। বিএনপির যে মুখগুলো এতদিন চাঁদাবাজি করেছে, সেই মুখগুলো যদি নির্বাচনী ওয়ার্কিং এ নামে, বিএনপির ভোট বাড়বে না কমবে? তাহলে বিএনপিকে কি করতে হবে? সেই মুখগুলোকে রাস্তায় নামাতে হবে ভোট চাইতে, যে মুখগুলো মানুষের প্রিয় মুখ। এবং নির্বাচনী ওয়ার্কিং এ বিএনপির সামনে দুটো বক্তব্য: মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। জামাতের বিরুদ্ধে বিএনপির আর কি বক্তব্য তুলে ধরার সুযোগ আছে? কিন্তু জামাতের সুযোগ আছে বিএনপির বিরুদ্ধে অজস্র অভিযোগ তুলে ধরার। শেখ হাসিনা রাজাকার শব্দটা বলে আন্দোলনের ঘি ঢেলে দিয়েছিল। ডাকসুতে এদের কি সাদিক কায়েম পাকিস্তানি এই ঘোষণা দিয়ে সাদিক কায়েমের বিজয় নিশ্চিত করে দিয়েছে। বিএনপি কি সেই একই ভুল করবে? এই যুবকরা রাজাকার, ৭১, মুক্তিযুদ্ধ শব্দটা কি আর শুনতে চায় হাসিনার মতো? নাকি এই যুবকরা চায় বিএনপি দেশের জন্য কি করবে সেই বিষয়টাকে তাদের সামনে প্রেজেন্ট করতে? অর্থাৎ তারেক রহমান যে পলিসিগুলো লন্ডন থেকে দিচ্ছেন, বক্তব্যগুলো দিচ্ছেন, বিএনপিকে অন করতে হবে। সেই বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরতে হবে যে তারেক রহমান যে বক্তব্যটা দিচ্ছেন বা তিনি কেমন দেশ চাইছেন, কৃষি, শিল্প, শিক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে তারেক রহমান যা চাইছেন, এটা প্রতিটা বিএনপির প্রার্থীকে জনগণের কাছে নির্ভুলভাবে তুলে ধরতে হবে। মানুষ যদি আস্থাশীল হয়, আগামী বাংলাদেশ বিএনপির হাত ধরেই পরিবর্তন হবে, তবে বিএনপি বিজয়ী হবে। নতুবা বিএনপির জন্য অনেক বড় ধাক্কা আসতে পারে।